আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এনইউ আইসিটি প্রথম বর্ষের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাট বাংলাদেশ। এই ভিডিওটা এই ভিডিওটাতে আমি এনইউ আইসিটি প্রথম বর্ষের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই আইসিটি এই বছর থেকে বাধ্যতামূলক করা হয়েছে সকল বিভাগের জন্য। তো সাথে তো আমি বললামই আমি আছি, সাজেশনটা আমি তৈরি করেছি। আমি মোহাম্মদ রাজীব। আমি অনেকদিন ধরে আইসিটি নিয়ে কাজ করতেছি, প্লাস গত বছর এখন যারা থার্ড ইয়ারে আছে তাদেরকে আমি আইসিটি পড়িয়েছি। সো আইসিটি নিয়ে মোটামুটি আমার একটা অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতার আলোকে আমি এই সাজেশনটা তৈরি করেছি। তো যে কোনো প্রয়োজনে তোমরা চাইলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো এই সাজেশনটা আমি অনেক কষ্ট করে তৈরি করেছি, তাই সাজেশনটা যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। সো সাজেশনটি কাদের জন্য? এই যে যাদের সেশন হচ্ছে 2024-25 এবং পরীক্ষা তো তোমরা তো এই যে 26-এ পরীক্ষা দিবা, তোমাদের অলরেডি রুটিন পাবলিশ হয়ে গেছে। ওকে, তো চাইলে তোমরা পরবর্তী যারা আছো চাইলে তোমরাও দেখতে পারো। ওকে, তো এই যে অনার্স প্রথম বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুপার শর্ট সাজেশন, তো এটা হচ্ছে সকল বিভাগের জন্য। সকল বিভাগ অর্থাৎ বাধ্যতামূলক সাবজেক্ট হিসেবে এই যে এনইউ আইসিটি কে স্বীকৃতি দিয়েছে, কারণ বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির যুগ। তো সুপার শর্ট সাজেশন, আশা করি এই সাজেশনটা যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে সম্পূর্ণ কমন পেয়ে যাবা। তো তোমাদের আশা করি আইসিটি নিয়ে তোমাদের সম্পূর্ণ মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে তোমাদের ধারণা আছে। তো প্রথম অধ্যায় বা ইউনিট 1, যা অধ্যায়ের নাম হচ্ছে বা ইউনিট 1 এর নাম হচ্ছে আইসিটি ও কম্পিউটার সিস্টেমের পরিচিতি। তো আমি এখানে মোট প্রশ্ন দিয়েছি 11টা। এই 11টা প্রশ্ন অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ প্রথম অধ্যায়টা খুব খুব গুরুত্বপূর্ণ এবং সেই সাথে এখান থেকে প্রশ্ন আসবে। সো প্রথম প্রশ্নটা কি, এই যেটা পড়ে নিবা, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি। তুমি অবশ্যই তোমার যদি মেইন বই থাকে তাহলে অবশ্যই মেইন বই থেকে পড়বা। ওকে, আর ইদানিং যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা, তাই সম্পূর্ণ আইডিয়া পাওয়া যাচ্ছে না প্রশ্নগুলো কিভাবে হতে পারে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ওয়েবসাইটে কিছু নমুনা প্রশ্ন দিয়েছে। আমি এই সাজেশনটা সেই নমুনা প্রশ্নের আলোকে তৈরি করেছি এবং তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু নমুনা প্রশ্ন দিয়েছি। আশা করি এখানে যে 11টা টপিকস আছে এবং নমুনা প্রশ্ন আছে, এগুলো যদি তোমরা ভালো করে পড়াশোনা করতে পারো তাহলে অবশ্যই তোমরা এই আইসিটিতে খুব ভালো করবা। এবং অনার্স প্রথম বর্ষের রেজাল্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তুমি যদি অনার্স প্রথম বর্ষে 3+CG রাখতে পারো, সিজিপিএ রাখতে পারো, তাহলে এটা তোমার পরবর্তীতে অনেক কাজে দিবে। এইটা হয়তো তোমরা এখন বুঝবা না, কারণ তোমরা এখন ফার্স্ট ইয়ারে আছো। যখন তুমি থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ার যাবা তখন ঠিকই আমার এই কথাগুলা বুঝতে পারবা। তো 2 নম্বর প্রশ্নটা কি, আইসিটি এর সাথে সম্পর্কিত পরিভাষা, ব্যবহার ক্ষেত্র সমূহ, সুবিধা এবং অসুবিধা বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, আইসিটি শিক্ষায় আইসিটি ক্যারিয়ারের সুযোগের প্রভাব বর্ণনা করো। 4 নম্বর, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আইসিটির প্রভাব বর্ণনা করো। 5 নম্বর, কম্পিউটারের শ্রেণীবিভাগ বর্ণনা করো। এই যে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলা পড়ে আসছো আগে। যারা এই যে বেসিক কম্পিউটার পারো বা এই যে ইন্টারমিডিয়েট বা নবম দশম শ্রেণীতে যারা একটু আইসিটি পড়াশোনা করেছো, তাদের জন্য এগুলো একদম ইজি, কারণ এখানে কোনো ম্যাথ নাই, তোমাদের সবকিছুই থিওরি। ওকে, কিন্তু অনার্স যারা বর্তমানে যারা সেকেন্ড ইয়ার আছে, যাদের পুরাতন সিলেবাস, তো পুরাতন সিলেবাসে কিন্তু আবার কি আছে, এই যে আইসিটি ছিল, এইটা তোমাদের তো এটা আইসিটি হয়েছে, আর পুরাতন সিলেবাসে এটা ছিল সিআইটি। তো তাদের কিন্তু কিছু ম্যাথ আছে। ওকে, তোমাদের কিন্তু কোনো ম্যাথ নাই। তো এই থিওরি প্রশ্নগুলো অবশ্যই সুন্দরভাবে পড়ে নিবা, কারণ থিওরি গুলাও জানা দরকার আছে। ওকে, তারপর 6 নম্বর প্রশ্ন, কম্পিউটার সিস্টেম ইউনিটের গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করে। এখানে একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না। ওকে, তারপর হচ্ছে শিক্ষা ও যোগাযোগে আইসিটির প্রভাব বর্ণনা করো। 8 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বর্ণনা করো। 9 নম্বর, মাইক্রো কম্পিউটারের বিভিন্ন প্রকার, এই যে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, নোটবুক, তারপর পাম্পটপ ইত্যাদি বিশদভাবে বর্ণনা করো। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বর, হাইব্রিড কম্পিউটার কিভাবে অ্যানালগ ও ডিজিটাল ডিভাইসকে একত্রিত করেছে তা ব্যাখ্যা করো। অর্থাৎ
অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটার অবশ্যই খুব ভালো করে পড়ে নিবা। এই অ্যানালগ কম্পিউটার বা হাইব্রিড কম্পিউটার, অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার সমন্বয়ে কোন কম্পিউটার তৈরি হয়েছে? হাইব্রিড কম্পিউটার। তারপর হচ্ছে 11 নম্বর সর্বশেষ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ কিভাবে জাতীয় আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করছে তা ব্যাখ্যা করে এই প্রশ্নটা গুরুত্ব সহকারে পড়ে নিবা। এখন আমরা কিছু নমুনা প্রশ্ন দেখব। এই যে আমি এখানে কয়েকটা নমুনা প্রশ্ন দিছি, কিন্তু তোমরা নমুনা প্রশ্নগুলোর থেকে এখানে আমি যে টপিকস গুলা দিছি এইগুলার গুরুত্ব দিবা বেশি। এগুলা যদি গুরুত্ব দাও তাহলে তুমি নমুনা প্রশ্ন এমনিতেই পারবা। তো এখানে আমি 4টা নমুনা প্রশ্ন রাখছি। এই যে প্রথম নমুনা প্রশ্ন কি, এই যে এটা কিন্তু টিচারের ইচ্ছা, টিচার ইচ্ছা করলে এখানে 2, এখানে 4, এখানে 4 দিয়ে 10 দিতে পারে। আবার টিচার ইচ্ছা করলে ক এবং খ দিয়ে এখানে 5, এখানে 5 দিতে পারে কত? 10। অর্থাৎ 3টা টিচার এখানে ক খ গ দিলেও কি 10 মার্কের আয়োজন করবে। আবার টিচার কি করতে পারে, ক খ দিয়ে কি 10 মার্ক দিতে পারে। আবার এরকম হইতে পারে ক তে 3 মার্ক, আবার খ তে কি হইতে পারে, খ তে 7 মার্ক, টোটাল কত হয়েছে? এই যে 10। তো এরকম কিন্তু কম্বিনেশন আসতে পারে। এটা যে ক খ গ এভাবে আসবে এরকমটা না, এটা ক খ এই দুইটা বা দুইটা আসতে পারে। তো দুইটা আসলে মার্ক ডিস্ট্রিবিউশন হতে পারে 3, 7 অথবা 5, 5। আর 3টা আসলে এরকম হতে পারে 2, 4, 4 অথবা বিভিন্ন ভেরিয়েশন হতে পারে। অর্থাৎ 10কে যতভাবে সাজানো যায় আর কি, ততভাবে টিচাররা সাজাবে। তারপর নমুনা প্রশ্নটা, প্রথম প্রশ্ন কি, এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি। এই যে তুমি যদি প্রশ্নগুলো ভালো করে পারো এগুলা তোমার নমুনা প্রশ্ন তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদান আলোচনা করো। এই যে সব কিন্তু আমার প্রশ্ন থেকে আসছে। তারপর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা অসুবিধা। এই যে এখানে কিন্তু প্রতিটা প্রশ্নই এখানে আছে, তো তুমি এগুলাতে গুরুত্ব দিবা। আর নমুনা প্রশ্ন তুমি এমনিতেই পারবা। ওকে। তারপর 2 নম্বর নমুনা প্রশ্ন কি, এই যে মাউস কি, সিস্টেম ইউনিট বলতে কি বোঝায়, সিস্টেম ইউনিটের অভ্যন্তরে থাকা উপাদান সমূহ সংক্ষিপ্ত বর্ণনা দাও। তারপর 3 নম্বর প্রশ্ন কি, নমুনা প্রশ্ন 3 নম্বর নমুনা প্রশ্ন, এখানে ক খ গ আছে। তো হার্ডওয়্যার আর সফটওয়্যারের পারস্পরিক নির্ভরশীলতা একটি উদাহরণের মাধ্যমে দেখাও। খ, কেন সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যারকে প্রাণহীন দেহ বলা হয়, এটা ব্যাখ্যা করবা। তারপর 3 নম্বরে কি বলছে, ওপেন সোর্স ও প্রপ্রাইটরি সফটওয়্যারের মধ্যে সুবিধা অসুবিধা ভিত্তিক পার্থক্য লেখো। পার্থক্যগুলো বরাবরই ইম্পর্টেন্ট। তারপর 4 নম্বর নমুনা প্রশ্ন হচ্ছে এই যে রোবোটিক্স কি, রোবোটিক্স কি, আধুনিক শিল্প কারখানায় রোবটের বহুমুখী ব্যবহার লিখো। এটা প্রশ্নটা ইম্পর্টেন্ট। তারপরটা হচ্ছে রোবট মানুষের জায়গা দখল করবে না, বরং কাজের ধরন সহজ করবে। একদম আমরা কি করি, রোবট বা এআই কে ভয় পাই। আসলে এআই হচ্ছে একটা টুলস যেটা তোমার কাজকে বা আমার কাজকে কি করবে, সহজ করবে। ওকে, এটা মানুষের জবকে ইজি করবে আরো। তারপরে এখন আমরা চলে যাব ইউনিট 2। ইউনিট 2 এর নাম হচ্ছে এই যে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার। তো এখানে আমি মোট 13টি প্রশ্ন দিয়েছি। এই যে 1 এবং 2 অধ্যায়টা খুব ভালো করে পড়লে তুমি নিশ্চিত থাকো তুমি পাস মার্ক তুলতে পারবা। 1 আর 2 যদি তুমি খুব ভালো করে পড়ো তাহলে তুমি নিশ্চিত পাস করতে পারো। তো 1 আর 2 খুব ভালো করে পড়বা। প্রথম প্রশ্ন আমি কি রাখছি, হার্ডওয়্যার ও সফটওয়্যার কি, এদের পার্থক্য। 2 নম্বর কি রাখছি, কম্পিউটার সিস্টেমের ইউনিট কি। তারপর 3 নম্বর রাখছি কম্পিউটার কেসিং, এই যে কেসিং, মাদারবোর্ড, মাইক্রোপ্রসেসর, মেমোরি, পাওয়ার সাপ্লাই কি, এর কাজ কি। এগুলো তোমরা এই যে ষষ্ঠ থেকে এই যে অষ্টম পর্যন্ত এগুলা কিন্তু পড়ে আসছো। এইগুলো একদম থিওরি। তারপর র্যাম ও রোমের পার্থক্য, যত বছর তুমি আইসিটি পড়বা, যতদিন তুমি আইসিটি পড়বা এই র্যাম ও রোমের পার্থক্যটা পাইবা। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কম্পিউটার ইনপুট এবং আউটপুট ডিভাইস, এটা তোমরা সবাই জানি। কয়েকটা ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস উদাহরণ সহ বর্ণনা করো। ওসিআর এবং ওএম এর পার্থক্য, মনিটর কি এবং এর কাজ কি, প্রিন্টার কি এবং এর কাজ কি। তারপর 4 নম্বর সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার পার্থক্য। এই যে সফটওয়্যার মূলত 2 প্রকার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলো নিয়ে আলোচনা করবা। তারপর কিবোর্ডের কি গুলো গুলো বর্ণনা করো, বর্ণনা ও কাজ কি এগুলো আর কি। তো কিবোর্ডের কি মোট কতটা, এই যে 12টা ফাংশন কি, এগুলা ব্যাখ্যা করতে পারো বা বিভিন্ন ধরনের কি তুমি বর্ণনা করবা। তারপর হচ্ছে 10 নম্বর ব্রাউজার, সার্চ ইঞ্জিন, এদের কাজ কি, এগুলা তোমরা খুব ভালো করে পারো। কারণ হচ্ছে তোমরা ছোটবেলা থেকে এগুলা ব্রাউজ করে আসতেছো, মোবাইল ফোন ইউজ করে আসতেছো, কম্পিউটার ল্যাপটপ এগুলো ইউজ করে আসতেছো। 11 নম্বর প্রশ্ন, মাইক্রোপ্রসেসর হলো কম্পিউটার ব্রেইন, বর্ণনা করো। 12 নম্বর সফটওয়্যার ব্যতীত হার্ডওয়্যার অচল, উক্তিটি বর্ণনা করো। তারপর যে 13 নম্বর প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট, হাব ও সুইচ কি, এদের পার্থক্য এবং হাব ও সুইচের মধ্যে কোনটি উত্তম, এটা তুমি ব্যাখ্যা করবা। তো এখন আমরা চলে যাব ইউনিট 3 অর্থাৎ
দুঃখিত। এখন আমরা এই যে নমুনা প্রশ্ন, এখানে আমি কয়টা নমুনা প্রশ্ন দিয়েছি? 4টা নমুনা প্রশ্ন দিয়েছি। নমুনা প্রশ্নগুলো তুমি কম গুরুত্ব দিয়ে আমি যে টপিকস গুলো দিয়েছি এগুলো কিন্তু বেশি করে পড়বা। তো নমুনা প্রশ্ন 1 এই যে এখানে আছে, এই যে এখানে আছে 3টা। আগেই বলছি টিচার যে 3টাই থাকবে এমনটা না, 2টা দিয়ে 5 5 10 হইতে পারে, আবার 2টা দিয়ে 3 আর 7 10 হতে পারে। তো প্রথম প্রশ্নটা কি? সফটওয়্যার পাইরেসি বলতে কি বুঝো? এই যেটা বুঝবা। ওপেন সোর্স সফটওয়্যার কিভাবে সৃজনশীলতাকে উৎসাহিত করে। তারপর হচ্ছে প্রপ্রাইটারি সফটওয়্যার লাইসেন্সিং ফি কেন অনেক ক্ষেত্রে বেশি হয়, সমালোচনামূলক বিশ্লেষণ করো। তারপর হচ্ছে প্রশ্ন 2, মডেম কি, কিভাবে ইনপুট ও আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে। 2 নম্বর, হাব এবং সুইচের মধ্যে নেটওয়ার্কিংগত পার্থক্য কি। 3 নম্বর, বড় নেটওয়ার্কের ক্ষেত্রে গেটওয়ে কেন অপরিহার্য, এগুলো অবশ্যই দেখে নিবা। তারপর হচ্ছে 3 নম্বর নমুনা প্রশ্ন, প্রসেসর বা সিপিইউ এর প্রধান কাজগুলো কি। তারপর হচ্ছে গাণিতিক যুক্তি এবং নিয়ন্ত্রণ অংশের কাজের তুলনা করো। তারপর কম্পিউটার গতি বৃদ্ধিতে ক্যাশ মেমোরি কিভাবে ভূমিকা রাখে। ওকে। তারপর হচ্ছে নমুনা প্রশ্ন 4, প্রথমটা কি, প্রাইমারি মেমোরি ও সেকেন্ডারি মেমোরির মধ্যে 3টি পার্থক্য, খুবই একদম ইজি। তারপর হচ্ছে র্যাম এবং রম এর মধ্যে কারিগরি বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। 3 নাম্বার, একজন গ্রাফিক ডিজাইনারের জন্য কেন উচ্চ ক্ষমতার ভিডিও মেমোরি প্রয়োজন। তো গ্রাফিক ডিজাইন যেহেতু একটু ভারী সফটওয়্যার ইউজ করতে হয়, তাই অবশ্যই কি মেমোরি ভালো প্রয়োজন হবে আর কি। তারপর আমরা এই যে ইউনিট 3, এটা তো আর এটা হচ্ছে ইউনিট 3 কি, ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন পরিচিতি। ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ এই যে এমএস ওয়ার্ড এর কথা বলা হয়েছে এখানে, এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ড তো আমরা একদম ছোট ক্লাস থেকেই বা ইন্টারে যখন আমরা পড়ি, যখন এসএসসি দেই তখন একটা গ্যাপ থাকে তখন শিখি, অথবা আমরা এইচএসসি দিয়ে এইচএসসি তে একটা গ্যাপ থাকে তখন শিখি। আবার অনেকে কি করে, এই যে রমজানে যখন সবকিছু অফ থাকে তখন অনেকে রমজানে কি করে বেসিক কম্পিউটারটা শিখে থাকে। তো বেসিক কম্পিউটার বলতে এই যে এমএস ওয়ার্ডেই মূলত ফোকাস ওরিয়েন্টেড হয়ে থাকে। এমএস ওয়ার্ডকে কেন্দ্র করেই মূলত বেসিক কম্পিউটারটা হয়ে থাকে। যদিও এখানে এই যে এমএস পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলো আলোচনা করা হয়। তো প্রথম প্রশ্নটা কি, ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন কি, এর ব্যবহার, বৈশিষ্ট্য ও কাজ বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, এমএস ওয়ার্ড কি, এর ব্যবহার, বৈশিষ্ট্য ও কাজ বর্ণনা করো। তারপর হচ্ছে যে সেভ এবং সেভ এর মধ্যে পার্থক্য। এগুলো আসলে আমরা সবকিছু যেহেতু প্র্যাকটিক্যালি করছি আমরা কিন্তু জানি, কিন্তু এখন কি যেহেতু খাতায় লিখতে হবে, তাই প্রসেস গুলা বা স্টেপ গুলা বা ধাপ গুলো এখন মনে রাখতে হবে এবং এগুলো খাতায় লিখতে হবে। তারপর হচ্ছে যে পেজ সেটআপ, প্রিন্ট, এদের কাজ কি। এই যে আমরা যখন প্রশ্ন তৈরি করি বা কোনো কিছু লিখি এমএস ওয়ার্ডে, তখন অবশ্যই আমরা প্রথমে কি করে নেই, পেজ সেটআপ করে নেই, এটা কি এ4 হবে নাকি লিগেল হবে এরকম। আবার প্রিন্টের সেটআপটা আমরা করে নেই। তারপর হচ্ছে দৈনন্দিন জীবনে এমএস ওয়ার্ডের গুরুত্ব আলোচনা করো। এই যে তারপর হচ্ছে হেডার ও ফুটার নিয়ে বিস্তারিত আলোচনা করে। হেডার এবং ফুটার, মানে যারা প্রফেশনাল বুক বা বই লিখে তাদের জন্য এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 7 নাম্বার, লেআউট ট্যাব কি, এর প্রধান কাজসমূহ ব্যাখ্যা করো। 8 নাম্বার, রিপোর্ট বা প্রজেক্ট লেখার ক্ষেত্রে পৃষ্ঠা সাজানো, এই যে পৃষ্ঠা সাজানো এবং প্রিন্ট সেটিং কেন অপরিহার্য, উদাহরণ সহ আলোচনা করো। এগুলো অবশ্যই বইয়ে তোমরা পাইবা, আর যদি আমার কাছ থেকে পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি সবগুলো উত্তর দিয়ে দিব। তারপর হচ্ছে সর্বশেষ, ওয়ার্ড প্রসেসর কি, কয়েকটি ওয়ার্ড প্রসেসর নাম লিখো। এটা একদম ছোট ক্লাসে পড়ছো, ছোট ক্লাসে তোমরা আসলে পড়ছো কিন্তু ভুলে গেছো। কিন্তু আমি যেহেতু এই যে 6 থেকে 6 টু অনার্স পর্যন্ত আমি আমার ইউটিউব চ্যানেলে আইসিটি আপলোড করতেছি ধীরে ধীরে, তাই আমি আইসিটি এখন ফুল টাচে আছি। তো আমি জানি কোন ক্লাসে আছে। এটা কিন্তু এই যে 9 নম্বর প্রশ্নটা বা এই যে এমএস ওয়ার্ডটা কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকেই আলোচনা আছে টুকটাক। দেন ধীরে ধীরে তো নমুনা প্রশ্নগুলো এখানে এই অধ্যায় থেকে নমুনা প্রশ্ন কি কি আসতে পারে। এই যে নমুনা প্রশ্ন 1, এই ডকুমেন্ট কি, ডকুমেন্ট কিভাবে সংরক্ষণ বা সেভ করা হয়। তারপর হচ্ছে ওয়ার্ড প্রসেসিং এর শব্দ, প্যারাগ্রাফ, ডকুমেন্ট, হেডিং এবং সাব হেডিং কিভাবে তৈরি করতে হয়। এই যে নমুনা প্রশ্ন 2, ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ কি, ওয়ার্ড প্রসেসিং এর প্যাকেজ ব্যবহার লিখো, ওয়ার্ড প্রসেসিং প্যাকেজের সুবিধা লিখো। তারপর 3 নম্বর নমুনা প্রশ্ন কি, টেক্সট ফরম্যাটিং বলতে কি বোঝো, ফন্টের স্টাইল ও সাইজ পরিবর্তনের নিয়ম লেখো। তো এগুলা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করে থাকি। প্র্যাকটিক্যালি করার কারণে এগুলো আমরা অনেক সময় ভুলে যাই, কিন্তু এখন যেহেতু খাতায় লিখতে হবে তাহলে অবশ্যই এগুলো কিভাবে করতে হয় এগুলো লিখতে হবে। তারপর হচ্ছে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ব্যবহারের প্রয়োজনীয়তা, উদাহরণ সহ বুঝিয়ে লেখা। অবশ্যই এটা দরকার আছে, এই যে আমাদের সূত্রের ক্ষেত্রে প্লাস হচ্ছে বিভিন্ন সংকেতের ক্ষেত্রে আমরা কিন্তু সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট প্রয়োজন হয়। তারপর হচ্ছে কোন লেখাকে বোল্ড এবং ইটালিক করার কিবোর্ড শর্টকাট কি, কন্ট্রোল বি দিলে তো বোল্ড হয়ে যাবে এবং ইটালিক কন্ট্রোল আই দিলে ইটালিক হয়ে যাবে। তারপর 4 নম্বর নমুনা প্রশ্ন হচ্ছে, হেডার ও ফুটার বলতে কি বুঝো।
প্রতি পাতায় স্বয়ংক্রিয়ভাবে পেজ নম্বর দেওয়ার পদ্ধতি লেখো। এই যে এটা অনেক গুরুত্বপূর্ণ। এই তোমরা যদি এই কাজগুলো প্র্যাকটিক্যাল প্লাস হচ্ছে এই যে প্র্যাকটিক্যাল প্লাস যদি থিওরি পড়ো, তাহলে কিন্তু তুমি যে কোনো অফিস অপারেটর বা এই যে বিভিন্ন সরকারি কম্পিউটার অপারেটর পদে কিন্তু এগুলো অনেক কাজে লাগে। তো এখন থেকে যদি মোটামুটি এগুলো ভালো করে পারো, তাহলে তুমি কিন্তু যে কোনো সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবা শুরুতেই। সেগুলো কিন্তু হেলা করার বিষয় না, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বা এবং প্র্যাকটিক্যালি দেখবা। তো এখন আমরা ইউনিট 4 নিয়ে আলোচনা করব। ইউনিট 4 হচ্ছে স্প্রেডশিট, অর্থাৎ এই যে এক্সেল, এমএস এক্সেল, যেটা হচ্ছে হিসাব নিকাশের জন্য আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে অনেক প্রফেশনাল, আমরা এটাকে তেমন গুরুত্ব মনে করি না, কিন্তু এটার যে অনেক অনেক গুরুত্ব প্রফেশনাল লাইফে বা যারা কর্পোরেট জব করে তাদের জন্য তো এটা বাধ্যতামূলক প্রয়োজন হয়। বিভিন্ন বড় বড় শপ, লাইক এই যে স্বপ্ন আছে, স্বপ্ন স্বপ্ন তারপর আছে যে আমাদের এখানে ইউনিমার্ট, এগুলো বড় বড় শপিং মলে কিন্তু এই এক্সেল এর কাজ জানলে তুমি অনেক চাকরি পাইবা। তারপর হচ্ছে এই যে প্রশ্নগুলো আমরা দেখি। স্প্রেডশিট অ্যাপ্লিকেশন কি, এর ব্যবহার বৈশিষ্ট্য কাজ বর্ণনা করো। 2 নম্বর, এমএস এক্সেল কি, এর ব্যবহার বৈশিষ্ট্য কাজ বর্ণনা করো। সূত্র ফাংশনের মধ্যে পার্থক্য, এদের কাজ কি। 4 নম্বর, ফরম্যাটিং এন্ড চার্ট, এদের কাজ কি। 5 নম্বর, দৈনন্দিন জীবনে এমএস এক্সেল, এই যে আগে ছিল দৈনন্দিন জীবনে এমএস ওয়ার্ড, এখন চলে আসছে এক্সেল, যেহেতু এখন আমরা এক্সেল এর পার্টে আছি। তারপর 6 নম্বর, স্প্রেডশিট অ্যাপ্লিকেশনে বিভিন্ন ফর্মুলা ও ফাংশন ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 7 নম্বর, ডাটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্প্রেডশিটের গুরুত্ব লেখো। এই প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং আমি খুব অল্প প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো যদি না পড়তে পারো, তাহলে তোমার পাস করার চিন্তা করো না তুমি, এবং ভালো রেজাল্টও করতে পারবে না তুমি। তারপরে এখানে নমুনা প্রশ্ন কয়টা রাখছি? নমুনা প্রশ্ন 4টা নমুনা প্রশ্ন রাখছি এদের থেকে। প্রথম নমুনা প্রশ্নটা কি, এই যে ক, খ, গ। ক নম্বরটা কি, ডাটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথাগত খাতা কলমের হিসাবের যে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন কেন বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকর। তো এটা তো আমি বুঝতে পারতেছি, এটার সুবিধা, তাড়াতাড়ি সেভ করা যায়, কোনো কাগজ কলমের ঝামেলা নাই। তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। আর 3 নম্বর, স্প্রেডশিট প্যাকেজের সীমাবদ্ধতা সমূহ, অবশ্যই এটা কিছু সীমাবদ্ধতা আছে, উল্লেখ করে এটি ব্যবহারের ঝুঁকিগুলো বিশ্লেষণ করো। প্রতিটা জিনিসের কিছু সাইড ইফেক্ট থাকে, কিন্তু এটা কিন্তু সাইড ইফেক্ট থেকে এটার পজিটিভ দিকটাই কি বেশি। ওকে, পজিটিভ দিকটাই এটা বেশি। ওকে, তারপর হচ্ছে 2 নম্বর নমুনা প্রশ্ন হচ্ছে 1, 2, 3, এখানে 3টা প্রশ্ন আছে। এটার কম্বিনেশন এরকম হইতে পারে 2, 4, 6 এরকম হইতে পারে। ওকে, অথবা কিন্তু এরকম হইতে পারে 3, 3, তারপর 3, 3, 6 আর এটা হতে পারে 4, এরকম বিভিন্ন কম্বিনেশন হতে পারে। তো কম্বিনেশন নিয়ম অনুযায়ী তুমি বড় ছোট করবা। প্রশ্নের মান বন্টন অবশ্যই দেখবা, তারপর মান বন্টন দেখে প্রশ্ন বড় ছোট করবা একটু। কারণ 2 মার্কের জন্য যদি তুমি 4 পৃষ্ঠা লেখো, তাহলে 4 মার্কের জন্য অবশ্যই একটু বেশি লিখতে হবে, এটা স্বাভাবিক। তো প্রথম প্রশ্ন কি, স্প্রেডশিটে ওয়ার্কবুক এবং ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। এক্সেলে ডাটার ধরন যেমন নাম্বার, টেক্সট, কারেন্সি, ডেট অনুযায়ী ডাটা এন্ট্রি করার প্রয়োজনীয়তা কি। তারপর ডাটা ভ্যালিডেশন পদ্ধতি ব্যবহার করে কিভাবে ভুল ডাটা এন্ট্রি রোধ করা সম্ভব, অবশ্যই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বর প্রশ্ন কি বলছে, 3 নম্বর নমুনা প্রশ্ন, ওয়ার্কশিট ফরম্যাটিং কেন জরুরি, ফরম্যাটিং টুলস গুলোর ভূমিকা আলোচনা করো। তারপর এটা বলছে যে একটি প্রফেশনাল রিপোর্ট তৈরির ক্ষেত্রে এক্সেলের সেল স্টাইল এবং কন্ডিশনাল ফরম্যাটিং এর গুরুত্ব ব্যাখ্যা করো। এই যে এমএস ওয়ার্ড প্লাস এক্সেল আর কি, ওয়ার্ড প্লাস এক্সেলে যদি তুমি মাস্টার হতে পারো, তাহলে তোমার জবের ক্ষেত্রে তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি অবশ্যই অবশ্যই একটা জব পাইবে। সো এই দুইটা জিনিসই মাস্টার হও, যত এআই আসুক না কেন, তুমি যদি এই ওয়ার্ডটা খুব এক্সপার্ট হও অথবা এক্সেলে খুব এক্সপার্ট হও, তাহলে তুমি অবশ্যই অবশ্যই ভালো চাকরি করতে পারবা। তো বিভিন্ন চাকরির সুযোগ তোমার জন্য আসবে। তারপর 4 নম্বর নমুনা প্রশ্ন কি, যে সর্টিং কি, সর্টিং এর প্রকারভেদ এবং পদ্ধতি আলোচনা করো। সর্টিং কেন প্রয়োজন, অবশ্যই অবশ্যই এটা স্টার দেওয়া, সো ভালোভাবে দেখে নিবে। তারপর আমরা চলে যাব ইউনিট 5, এটা হচ্ছে প্রেজেন্টেশন, অর্থাৎ এই যে 3টা সফটওয়্যার বলছিলাম, একটা হচ্ছে এই যে এমএস ওয়ার্ড, তারপর হচ্ছে এই যে এমএস এক্সেল, এখন আলোচনা করব আমরা কি এমএস এই যে পাওয়ার পয়েন্ট, যেটা দিয়ে আমরা বিভিন্ন প্রেজেন্টেশনের কাজ করে থাকি, স্লাইড রেডি করে থাকি। ওকে, আমি প্রথম যখন ক্লাস এসএসসি কমপ্লিট করে আমি এই পাওয়ার পয়েন্ট বা এমএস ওয়ার্ড এগুলোর সাথে পরিচিত হই, দেন আমি ভুলে যাই, কিন্তু তারপর আবার ওই যে অনার্সের প্রথম বর্ষে আমি সবগুলো আবার আয়ত্ত করে ফেলি।
তো তোমরা হয়তো বা অনেক আগে শিখছো, ভুলে যেতে পারো। সো এগুলো আবার কি করবা, একটু আয়ত্ত করে নিবা এবং নিয়মিত প্র্যাকটিস করবা। ওকে, তো প্রথম প্রশ্নটা কি, প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন কি, এর ব্যবহার, বৈশিষ্ট্য ও কাজ বর্ণনা করো। তারপর 2 নম্বরটা হচ্ছে এমএস এমএস প্রেজেন্টেশন কি, এর ব্যবহার, বৈশিষ্ট্য, কাজ বর্ণনা করে, একই কথা এমএস। তো তারপর হচ্ছে 3, টিকা লিখো, যে স্লাইড লেআউট, ট্রানজিশন, স্লাইড শো, অ্যানিমেশন, অ্যাডিং এলিমেন্ট, এটা হবে। তারপর 4 নম্বর, স্লাইডে কিভাবে ইমেজ, অডিও, ভিডিও, ওয়াটারমার্ক যুক্ত করা যায়, বিস্তারিত বর্ণনা করো। এগুলো প্র্যাকটিক্যালি দেখবে এবং তুমি তোমার নিজের মতো করে নোট নিবা, তাহলে এগুলো জীবনে বলবা না। কারণ তুমি কাজগুলো পারো, কিন্তু কিন্তু কিভাবে যে করো ধাপগুলো বা স্টেপগুলো তোমাকে এখন খাতায় লিখতে হবে, আর কিছুই না। 5 নম্বর, দৈনন্দিন জীবনে এমএস পাওয়ার পয়েন্ট বা প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন গুরুত্ব। এই যে আগে আগে কি ছিল, প্রথমটা ছিল দৈনন্দিন জীবনে এমএস ওয়ার্ড এর গুরুত্ব, তারপর ছিল দৈনন্দিন জীবনে এমএস এক্সেল এর গুরুত্ব, এখন হচ্ছে দৈনন্দিন জীবনে এমএস পাওয়ার পয়েন্টের গুরুত্ব। তারপর সর্বশেষ কি, স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের বিভিন্ন ফর্মুলা, ফাংশনের ব্যবহার সম্পর্কে বিস্তারিত লেখা আছে। এটা প্রশ্নটা মনে ভুলে এখানে চলে আসছে, ওইটা হবে এক্সেল এর, অর্থাৎ আগের অধ্যায়ের প্রশ্ন হওয়া উচিত ছিল এটা। এখানে আমরা দেখি নমুনা প্রশ্ন, এখানে আমি নমুনা প্রশ্ন কয়টা রাখছি, নমুনা প্রশ্ন 3টা নমুনা প্রশ্ন রাখছি তোমাদের জন্য। এই যে আমি তোমাদেরকে তুমি করেই বলছি, কারণ আমি আমার এই যে অনার্স এবং মাস্টার্স আমি কমপ্লিট করে ফেলেছি। সো তোমরা আমার অনেক জুনিয়র হইবা, তাই তোমাদেরকে আমি তুমি করেই বলতেছি। ওকে, সো আশা করি তোমরা মাইন্ড করবা না। তারপর ক নম্বর প্রশ্ন কি বলছে, স্লাইড ট্রানজিশন এবং অবজেক্ট অ্যানিমেশনের মধ্যে মৌলিক পার্থক্য লিখো। 2 নম্বর, অতিরিক্ত অ্যানিমেশনের ইফেক্ট ব্যবহারের ফলে দর্শক মূল বিষয়বস্তু থেকে বিচ্যুত হতে পারে, উক্তিটি প্রেজেন্টেশনের ডিজাইনের নীতির আলোকে ব্যাখ্যা করো। খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর 2 নম্বর প্রশ্ন কি, বর্তমান ব্যবসায়িক পরিমণ্ডলে ইফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যম হিসেবে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের গুরুত্ব আলোচনা করো। এই যে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্লাইড সংখ্যা বেশি হওয়ায় একটি ভালো প্রেজেন্টেশনের লক্ষণ, এই উক্তিটি প্রেজেন্টেশন ডিজাইনের, এটা কিন্তু না, স্লাইড সংখ্যা বেশি হতে হবে বিষয়টা এরকম না। তো এটা অবশ্যই তোমরা যদি পড়াশোনা করলে অবশ্যই বুঝতে পারবা। তারপর 3 নম্বর প্রশ্ন, প্রেজেন্টেশন প্যাকেজ ব্যবহারের প্রধান সুবিধা, সীমাবদ্ধতা সমূহ আলোচনা করো। তারপর 3 নম্বর নমুনা প্রশ্ন কি, যে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন কি, পাওয়ার পয়েন্ট কিভাবে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তৈরি করতে সহায়তা করে, এবং মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন কিভাবে দেখাবে, তুমি একটা প্রেজেন্টেশন তৈরি করে কিভাবে দেখাবে, এগুলো সম্পর্কে। সো আশা করি তোমরা এগুলো পারবা। তো এখন আমরা চলে যাব লিড 6, অর্থাৎ গোপনীয়তা ও নিরাপত্তা। তো অবশ্যই আমরা যখন কম্পিউটার বা ওয়েবসাইট বা ইন্টারনেট ইউজ করবো, অবশ্যই আমাদের গোপনীয়তার সাথে সাথে আমাদের অনলাইন নিরাপত্তারও প্রয়োজন আছে। তো এই চ্যাপ্টারটা কিন্তু নিরাপত্তা জনিত, অর্থাৎ নিজেকে অনলাইন থেকে কিভাবে রক্ষা করা যায়, নিজের গোপনীয়তা, এগুলো নিয়ে আলোচনা। তো এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি 6-7 থেকেই পড়ে আসতেছি। তো প্রথম প্রশ্ন কি, তথ্য নিরাপত্তা কি, কেন এটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর, বিভিন্ন প্রকার সাইবার অপরাধ ও সাইবার অ্যাটাক নিয়ে বিস্তারিত আলোচনা করো। 3 নম্বর, তথ্য নিরাপত্তার প্রয়োজনীয়তা, তথ্য নিরাপত্তার মূল ভিত্তি বর্ণনা করো। 4 নম্বর, কম্পিউটারকে নিরাপদ রাখতে মুখ্য ব্যবস্থাপনা বর্ণনা করো। 5 নম্বর, ডেটা গোপনীয় করার পদ্ধতি বর্ণনা করো। তথ্য গোপনীয়তা ও তথ্য নিরাপত্তার বৈশিষ্ট্য। তারপর 7 নম্বর, স্পাইওয়্যার প্রতিরোধের উপায় বিশ্লেষণ করো। অ্যান্টিভাইরাস সফটওয়্যার কি, এটা কিভাবে কাজ করে এবং এর বৈশিষ্ট্য। তারপর টিকা লিখো, যে ভাইরাস কি, অ্যান্টিভাইরাস কি, মালওয়্যার কি, র্যানসম কি, প্লাজারিজম কি, স্পাম, অ্যাডওয়্যার, সফটওয়্যার পাইরেসি, ফিশিং। তো এইগুলা কিন্তু খুব হ্যাকিং এর ক্ষেত্রে বা তোমার নিরাপত্তার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমাদের এগুলা নিয়ে বিস্তারিত জানা উচিত। আমরা কত কিছুই জানি না, শুধু আমরা সারা দিন কি করে স্ক্রল করে থাকি, ইন্টারনেট স্ক্রল করে থাকি, কিন্তু ইন্টারনেটে যে আমাদের নিরাপত্তার প্রয়োজন আছে এটা আমরা অনুভব করি না। তারপর এখানে আমি নমুনা প্রশ্ন কয়টা দিচ্ছি, 5টা নমুনা প্রশ্ন দিচ্ছি। এই নমুনা প্রশ্নগুলো দেখে নিবা। এই যে নমুনা প্রশ্ন 1, নমুনা প্রশ্ন 2, নমুনা প্রশ্ন 3, নমুনা প্রশ্ন 4, নমুনা প্রশ্ন 5। তো এগুলা দেখে নিবা, চাইলে স্ক্রিনশট নিতে পারো। আর তোমরা যদি এই সাজেশনটা চাও, তাহলে আমি অবশ্যই কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে দিয়ে দিব, কিন্তু তার জন্য অবশ্যই অবশ্যই তোমাদেরকে কমেন্ট করতে হবে। ওকে, তারপর হচ্ছে ইউনিট 7 নাম হচ্ছে কি, যোগাযোগ ও তথ্য আহরণের জন্য ইন্টারনেটের ব্যবহার। তো প্রথম প্রশ্ন কি, এই যে ইন্টারনেটের বিবর্তন বা প্রজন্ম বর্ণনা করো। তারপর হচ্ছে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, এদের সুবিধা এবং অসুবিধা। ইন এক্সট্রানেট এবং ইন্টারনেট, এদের পার্থক্য, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপর হচ্ছে নেটওয়ার্কের কনফিগারেশনের গুরুত্ব, ইউআরএল এবং এর গুরুত্ব, ক্লাউড কম্পিউটিং, ওয়াইফাই, ব্রডব্যান্ড, ব্যক্তিগত গোপনীয়তা, সামাজিক গোপনীয়তা। তো এখান থেকে আমি কয়টা নমুনা প্রশ্ন রাখছি,
এই যে এখান থেকে 4টা নমুনা প্রশ্ন রাখছি, এগুলো অবশ্যই দেখে নিবা। এই যে প্রথম নমুনা প্রশ্ন, তারপর হচ্ছে দ্বিতীয় নমুনা প্রশ্ন, তৃতীয় নমুনা প্রশ্ন, চতুর্থ নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্নগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবা, অথবা তোমরা যদি সাজেশনটা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশন এটা। তো তোমরা যদি কমেন্ট করো তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করে রাখবো এই সাজেশনটা। তো আশা করি তোমরা খুব রেসপন্স করবা। তারপর হচ্ছে ইউনিট 8 হচ্ছে উদীয়মান প্রযুক্তি, ডাটা বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং। অর্থাৎ বর্তমান যে তথ্য প্রযুক্তি যেভাবে এগোচ্ছে, এটা হচ্ছে এটা নিয়ে যে বর্তমান হচ্ছে ডাটা বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এবং মেশিন লার্নিং খুব খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এই যে আধুনিক শিক্ষা বা যে সময়ের সাথে যেই টেকনোলজিটা যায়, এটা হচ্ছে এই অষ্টম অধ্যায়। ওকে, এই যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো শেখার এখন সময় নেই, কারণ এআই চলে আসছে। এখন এআই দিয়ে সবকিছু হয়। তো এই অধ্যায়টা খুব খুব বর্তমান সময়ের জন্য খুব হাইপে আছে। তো এইটা অবশ্যই পড়ে নিবা। আশা করি তো পড়লে তোমাদের ভালো লাগবে এই অধ্যায়টা। তো প্রথম প্রশ্ন কি রাখছি আমি, ডাটা অ্যানালিটিক্স সম্পূর্ণ পড়তে হবে তোমাদের, যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ পড়তে হবে, এই যে এআই, তারপর মেশিন লার্নিং, এমএল সম্পূর্ণ পড়তে হবে। তারপর সুপারভাইজড এবং আনসুপারভাইজড এর মধ্যে পার্থক্য, এই যে এই জিনিসটা কিন্তু তোমরা যখন পড়বা অবশ্যই অনেক মজা পাবা পড়ি। তারপর হচ্ছে রোবোটিক্স। তো এই জিনিসটা হয়তো বুঝতেই পারতেছো, বর্তমানে রোবট অনেক কাজ করে আমাদের বা বড় বড় শিল্প প্রতিষ্ঠানে। তারপর এখান থেকে আমি নমুনা প্রশ্ন রাখছি কয়টা, 4টা নমুনা প্রশ্ন রাখছি। নমুনা প্রশ্ন, প্রথম নমুনা প্রশ্নটা কি, এই যে এখান থেকে দেখে নিবা 1 2 3। তারপর দ্বিতীয় নমুনা প্রশ্ন কয়টা আছে, 1 2 3। তারপর তৃতীয় নমুনা প্রশ্নতে আছে 1 2 3। তারপর চতুর্থ নমুনা প্রশ্ন আছে 1 2 3। তো সর্বশেষ মনে হয় নবম ইউনিট, মনে হয় তোমাদের 9টাই অধ্যায় আছে। তো এটা এটা মনে হয় ইউনিট 9 থেকে আমি প্রশ্ন রাখছি 11টা। কারণ এই যে বর্তমানে বর্তমানে তরুণরা কি করে, অনেকেই কি করে, এই যে ফ্রিল্যান্সিং করে। তো এই জিনিসটা যদি অনেক আগে থেকে আমাদেরকে ধারণা দেওয়া হইতো তাহলে আমরা আরো আইটি সেক্টরে কি আরো উন্নতি করতে পারতাম। সো যাই হোক, হয়তোবা সরকারের মাথায় ছিল না বিষয়গুলা, বা থাকলেও বিভিন্ন প্রতিকূল ছিল। তো প্রথম প্রশ্নটা কি আমরা দেখে নেই, তথ্য নিরাপত্তার হুমকি সমূহ লিখো। তারপর হচ্ছে তথ্য ঝুঁকি ও ব্যবসায়িক ঝুঁকির মধ্যে পার্থক্য, ডিজিটাল বাংলাদেশ প্রণয়নে আইসিটির অবদান, ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ। যে ডিজিটাল মার্কেটিং শেখা অনেক সহজ, এবং এটা তুমি যদি ভালো করে শিখতে পারো তাহলে অনলাইনে কি করতে পারবা, আর্ন করতে পারবা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। যদিও আর্ন করা তেমন সহজ না, কিন্তু সবকিছু সম্ভব, অসম্ভবের কিছু না। তারপর হচ্ছে 5 নম্বর, একটি আকর্ষণীয় ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরির ধাপ বর্ণনা করো। এই যে প্রোফাইল তৈরির ধাপ, একটা প্রোফাইল তুমি কিভাবে তৈরি করবা, তোমার প্রোফাইল যদি ভালো হয় তুমি কাজ পাইতে তোমার কি সুবিধা হবে। এই যে বিভিন্ন মার্কেট প্লেস আছে, freelancer.com, upwork.com, guru.com। তো এইগুলাতে তোমার প্রোফাইল যদি অর্গানাইজ থাকে, গোছালো থাকে, তাহলে তুমি কাজ পাইবা দ্রুত। তারপর 6 নম্বর হচ্ছে আধুনিক যুগে ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা হওয়ার কারণ কি লিখো। এই যে ফ্রিল্যান্সিং এর যেমন জনপ্রিয়তা, তেমনি কিন্তু ফ্রিল্যান্সিং এ কিন্তু কষ্ট আছে। এই সারা রাত জেগে ক্লায়েন্টের কাজ করতে হয়, প্লাস হচ্ছে কিন্তু জনপ্রিয়তা অনেক হওয়ার কারণ হচ্ছে এই যে টাকা একটু বেশি। তারপর হচ্ছে যে কোনো সময় কাজ করা যায় আর কি, ধরা বাঁধা কোনো নিয়ম নাই। 7 নম্বর, একটি আকর্ষণীয় ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরির ধাপ, এটা তো এখানে 2বার আসছে, 5 এবং 8 এক হয়ে গেছে। বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা আলোচনা করো। অবশ্যই বাংলাদেশ ফ্রিল্যান্সিং এ অনেক সম্ভাবনাময় একটি দেশ, কিন্তু বর্তমানে এটা বাংলাদেশ যেখানেই যায় সেই সেক্টরটাকে কি পচিয়ে ফেলে। মানে বাংলাদেশের মানুষের ক্যারেক্টার, ম্যানার, এগুলা আসলে স্ট্যান্ডার্ড না। কার সাথে কিভাবে কথা বলতে হবে ম্যানার আমাদের জানা নাই। যাই হোক, তারপর বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর সমস্যা ও সমাধানের উপায় আলোচনা। এই যে সমস্যা ও সমাধানের এইটা যদি তোমরা পড়ো তাহলে বুঝতে পারবা। ফ্রিল্যান্সিং এর প্রোফাইল এবং এর ধাপ সমূহ, একই কথা মনে হইতেছে বারবার। এই যে ইউনিট 9, তো ইউনিট 9 থেকে নমুনা প্রশ্ন আমি কয়টা নমুনা প্রশ্ন রাখছি, এই যে 5টা নমুনা প্রশ্ন রাখছি। নমুনা প্রশ্ন 1, এই যে ইউআই ইউএক্স এর এগুলা, এক একে আছে 3টা প্রশ্ন, এগুলা দেখে নিবা। 2 আছে কয়টা প্রশ্ন, এই যে 3টা প্রশ্ন, 1 2 3। 3 আছে কয়টা প্রশ্ন, 1 2 3। 4 আছে কয়টা প্রশ্ন, 1 2 3। আর 5 আছে কয়টা প্রশ্ন, 2টা প্রশ্ন। এই যে পেমেন্ট নিয়ে বাংলাদেশের অনেক অনেক প্রবলেম। এই যে আমরা একটা পেপাল আনতে পারতেছি না, পেপালটা বাংলাদেশে আনতে পারতেছি না, কারণ এই যে বাংলাদেশের মানুষকে ওরা বিশ্বাস করে না, কারণ কয়েকটা মানুষের জন্য আমাদের দেশের সুনাম কি বাইরের দেশে অক্ষুণ্ণ হচ্ছে। তো যার কারণে পেপাল আমাদের দেশে বৈধ না এখনো। তো বাংলাদেশের সরকারের উচিত এই পেমেন্টটা, অর্থাৎ এই যে পেপাল পেমেন্টটা সর্বজনীন করা, অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য অ্যাভেলেবেল করা।
তো এই তো ছিল অনার্স প্রথম বর্ষে এনইউ আইসিটি এর সাজেশন। তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে আমি জানি, তো আশা করি এই সাজেশনটা খুব ভালোভাবে শেষ করবা। এখানে যে সাজেশন গুলো দিচ্ছি সবগুলো অনেক কষ্ট করে এবং অনেক গবেষণা করে আমি তৈরি করেছি। আশা করি এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাইবা। তো এই তো ছিল তোমাদের জন্য স্কেলার বাংলাদেশের পক্ষ থেকে এনইউ প্রথম বর্ষ আইসিটি সাজেশন। তো আশা করি তোমরা এই ভিডিওটা অনেক এনজয় করেছো। আর যদি মনে করো যে এই সাজেশনটা ইফেক্টিভ এবং কার্যকর, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সো এই যে এই তো এই তো ছিল তোমাদের সাজেশন। আশা করি তোমরা, তোমাদের আইসিটি পরীক্ষা হবে বেস্ট পরীক্ষা, কারণ এগুলো একদম থিওরি, তুমি সবকিছু জানো কিন্তু জানার উপায়টা এখন কি প্রপার জানতে হবে, অর্থাৎ বইয়ের ভাষায় জানতে হবে। তুমি প্র্যাকটিক্যালি করছো, দ্যাটস গুড, বা এখন কি করবা, একটু থিওরিটিক্যালও করবা। সো ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার আইসিটি পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবে তো তোমার শুরু, মাত্র তুমি এখন প্রথম বর্ষে, তো তোমার যাত্রা বিগিনিং। আর এই যাত্রা তোমার সহজ হবে যদি তুমি এই সাজেশনটা ভালো করে পড়তে পারো। আশা করি তুমি এই যে প্রথম বর্ষে সিজিপিএ মিনিমাম 3+ রাখবা। 3+ যদি না রাখো তাহলে তুমি কি খাইবা, এই যে কট খাইবা সারা বছর। অর্থাৎ এই যে 4 বছর, তুমি 4 বছর যে তুমি অনার্স করবা, অনার্স লাইফে তোমাকে এটা নিয়ে বহন করতে হবে। সো ফার্স্ট ইয়ারটা খুব ভালো করে পড়াশোনা করো, এই সাজেশনটা শেষ করো। আর যদি কোনো সমস্যা ফেস করে থাকো তাহলে এই যে আমার নাম্বারে যোগাযোগ করতে পারো, আমার ইমেল এখানে দেওয়া আছে, এই পেজে দেওয়া আছে। সো দ্যাটস ইট ফ্রম মাই পার্ট। সো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থাকো এবং স্কিলার বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।